হ্যালোউইন ১৯৯১। একটি অভিজাত প্যারারেস্কিউ টিম একজন আটকে পড়া নাবিককে বাঁচানোর মিশনে নেমেছে। আমরা জানতাম যে আমাদের জন্য এক ভয়াবহ যাত্রা অপেক্ষা করছে, কিন্তু তারা জানে না তারা সরাসরি ঝড়ের দিকে ঝাঁপিয়ে পড়ছে। এ ব্যাপারে আপনার কিছুই করার নেই। আপনি ঈশ্বরকে আবহাওয়া খারাপ করতে বলতে পারবেন না। আমরা এখন বুঝতে শুরু করেছি যে আমরা আমাদের সীমার মধ্যে আছি। মেডে, মেডে, মেডে! হিমায়িত আটলান্টিক জলে ডুবে যেতে বাধ্য। তাৎক্ষণিকভাবে তলোয়ারগুলি জলের সাথে লেগে যায় এবং তখনই পরিস্থিতি সত্যি ভয়াবহ হয়ে ওঠে। 10 তলা উঁচু ঢেউয়ের সাথে লড়াই করছিল। পরিস্থিতিটা ছিল খুবই খারাপ। এখন উদ্ধারকারীদেরই এই নিখুঁত ঝড় থেকে উদ্ধার করতে হবে। আমার কাছে স্পষ্ট যে শেষ পর্যন্ত আমি ডুবে যাব। সবাই বেরিয়ে পড়ো, সবাই বেরিয়ে পড়ো। এখন হ্যালোউইন, আর পূর্ব সমুদ্র উপকূলে একটা প্রচণ্ড ঝড় বইছে। প্যারা রেস্কিউম্যান জন স্পিলেনকে জরুরি অভিযানের জন্য ডাকা হয়েছে। প্যারা রেস্কিউম্যান একজন স্কাই ডাইভিং, পর্বত আরোহণ, স্কুবা ডাইভিং, বেঁচে থাকা ডাক্তার। আমরা বিরাট ঝুঁকি নিচ্ছিলাম এবং জীবন বাঁচাতে আমরা সেই ঝুঁকি নিতে ইচ্ছুক ছিলাম। সে ঝড়ে আটকে পড়া নাবিকদের উদ্ধারের জন্য। প্রশিক্ষণ ফ্লাইট বন্ধ। আমাদের কোস্ট গার্ড থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সহযোগী প্যারা রেস্কিউম্যান রিক স্মিথ, কোস্ট গার্ডের একজন সদস্য। ঠিক আছে বন্ধুরা, বসে পড়ুন। পাইলট ডেভ রেভোল্টা 5 সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন। আমরা সবাই আবহাওয়া মূল্যায়ন করেছি এবং হ্যাঁ, এটি ঝুঁকিপূর্ণ, কিন্তু কারো জীবন ঝুঁকির মধ্যে ছিল। আটকে পড়া নৌকাটি উপকূল থেকে 450 কিলোমিটার দূরে অবস্থিত, 39.57 মিনিট উত্তরে। এই বিশেষ পরিস্থিতিতে সমুদ্র থেকে 250 নটিক্যাল মাইল দূরে, এটি বেশিরভাগ হেলিকপ্টারের নাগালের বাইরে। তাই হ্যাঁ, এটি মিশনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। কেবল সামরিক বাহিনীর হেলিকপ্টারই ইয়টটিতে পৌঁছাতে পারে। আমরা সব প্রস্তুত? হ্যাঁ স্যার, কিন্তু এর জন্য বিপজ্জনক মাঝ আকাশে জ্বালানি ভরার প্রয়োজন হবে। ঠিক আছে জি। ককপিট চেকলিস্ট, এপিইউ কন্ট্রোল সুইচ। এয়ারফোর্স রেস্কিউ 110 ক্রুরা গড়িয়ে পড়ার জন্য প্রস্তুত। তারা চলে যাওয়ার সাথে সাথে পূর্ব উপকূলের আবহাওয়া ব্যবস্থার রিপোর্ট আসে। এটি দ্রুত বিকশিত হচ্ছে। দুটি বিশাল ফ্রন্ট একটি হারিকেনের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, কিন্তু পূর্বাভাসকরা জানেন না এটি কতটা বিপজ্জনক হয়ে উঠবে। আমি কি সানরুফ করব? আমাদের প্যাকের জোকারটি গ্র্যান্ড ভাসো। সে খুব মজাদার। সে অবশ্যই একজন জোকার, এতে কোনো সন্দেহ নেই। তাহলে হ্যালোউইনের জন্য তুমি কি করবে গ্র্যান্ড? আমি আমার বোন এলেনের বাড়িতে যাই। আমরা প্রতি বছর সেখানে একটা পার্টি করি, যেমনটা আমরা সবাই মিলে করি। আমরা সবাই খুব ভালোভাবে কাজ করি। ডেভ, বিমান কমান্ডার, খুব লক্ষ্যকেন্দ্রিক ব্যক্তি। দায়িত্বে থাকা এবং নেতা হওয়া আমার কাছে স্বাভাবিকভাবেই আসে। যখন আমি ছোট ছিলাম, মানে আমি কখনোই প্রথম বা দ্বিতীয় নির্বাচিত হতাম না। আমি সবসময় অধিনায়ক ছিলাম। আমি নিজেও একটু বেশি শান্ত স্বভাবের। আমার মনে হয় জিম্মিওলো এই বিভাগে বেশি পড়ে। আমি হেলিকপ্টার পছন্দ করি, হেলিকপ্টার সম্পর্কে যে কোনো কিছু। তারপর যখন আপনি আমাদের কাছে থাকা সুন্দর ধরনের পুরুষ খেলনার জিনিসপত্র যোগ করেন, তখন অনেক মজা হয়। রিক শান্ত স্বভাবের ছিল, খুব পেশাদার, আর জন রিকের চেয়ে বেশি সোচ্চার ছিল। আধ ঘন্টা পরে এবং ক্রুরা প্রথম জ্বালানি ভরার জন্য প্রস্তুত হয়। গতি 120, উচ্চতা 1500। আমাদের 45 মিনিট জ্বালানি বাকি আছে। এই অস্থির পরিস্থিতিতে একজন পাইলট হিসেবে ডেভ রেভোলোসের দক্ষতার সর্বোচ্চ পরীক্ষা করা হবে। অন্য বিমানের এত কাছে উড়ার সময় আপনাকে উদ্বেগ এবং ভয় কাটিয়ে উঠতে হবে। তাকে হেলিকপ্টারের প্রোবটি আলতো করে একটি উড়ন্ত জ্বালানি ট্যাঙ্কারের পিছনে থাকা সরবরাহ লাইনে সহজ করতে হবে। আপনি জানেন আপনার ঘূর্ণায়মান রোটর ব্লেড রয়েছে, যা খুব উচ্চ বেগে ঘুরছে এবং স্পষ্টতই যদি এটি কিছুতে আঘাত করে, আপনি জানেন এটি একটি সমস্যা হতে চলেছে। ঠিক আছে, রিফিউলিং প্রোবটি প্রসারিত করুন। এয়ারফোর্স রেস্কিউ 110 থেকে এয়ারফোর্স রেস্কিউ 988 এটি অনুলিপি করুন।
এটা অনেকটা ভিডিও গেম খেলার এবং পয়েন্ট পাওয়ার মতো। যখন তুমি ড্রোগে আঘাত করো, এমনকি পরিষ্কার আবহাওয়াতেও এটা তোমার ভালো লাগার মতো। এয়ারফোর্স রেস্কিউ 988 থেকে এয়ারফোর্স রেস্কিউ 988 ক্রুদের কাছে এখন দুর্ঘটনাগ্রস্ত ইয়টটিতে পৌঁছানোর জন্য পর্যাপ্ত জ্বালানি আছে, কিন্তু তারা যখন এগিয়ে যাচ্ছে আবহাওয়ার অবস্থা খারাপ হচ্ছে। আমার মনে আছে আমার পেটে প্রজাপতি আছে, কারণ এটি একটি চ্যালেঞ্জিং মিশন হতে চলেছে। আমরা বুঝতে পারি যে বাতাস খুব ঝোড়ো, ঢেউ 40 ফুট পর্যন্ত উঁচু, এবং আমরা এখন বুঝতে শুরু করেছি যে আমরা আমাদের সীমায় পৌঁছে গেছি। ক্রুয়ের মধ্যে সবচেয়ে ছোট জিম মিউলি কখনো এই আবহাওয়ায় ওড়েনি। আমি সবেমাত্র স্কুল থেকে বেরিয়েছি। আমি খুব সবুজ ছিলাম, গ্র্যাজুয়েশন করেছি জানো মাত্র 1 বছর আগে একটি পাঠ। তাই আমি খুব নতুন, খুব সবুজ, নবাগত ছিলাম, একটু বেশি না। Nervous? I'm a little. Nerves are good. দু ঘন্টা পরে এয়ারফোর্স 110 আটকা পড়া ইয়টম্যানের কাছে পৌঁছায়। ও, এয়ারফোর্স 110, আমাদের ভিজুয়াল যোগাযোগ আছে। আজকের চেহারাটা আমার পছন্দ হচ্ছে না, আর এখানেই তাকে কেটে ফেলা হয়েছে, কারণ পাল ছিঁড়ে গেছে। ভর প্রায় সোজা ছিল, আর এখন সমুদ্র খুব উত্তাল ছিল, আর বাতাস খুব জোরে ছিল। আবার এই নৌকার লোকটি আমার কাছে সে বাথটাবের রাবারের হাঁসের মতো দেখাচ্ছিল। সবকিছু ছিটকে পড়ছে। পরিকল্পনা হলো জন এবং রিকের সমুদ্রে দড়ি দিয়ে নামানো। বেশ চরম, তাই না? তারপর জিম তাদের সবাইকে নিরাপদে ফিরিয়ে আনবে। কিন্তু এই আবহাওয়ায় এটি সহজ পিক আপ হবে না। এটা বেশ সহজ শোনাচ্ছে। আসুন একটি কেবল নিচে পাঠাই, কেউ এটি ধরে এবং তারা হেলিকপ্টারের ভিতরে উঠে যায়। এটা খুব সহজও নয়। এই ধরনের পরিবেশে পিজে রাখতে আমার কোনো সমস্যা নেই। তারা অত্যন্ত ভালো সাঁতারু, চরম শারীরিক অবস্থা। নৌকায় সাঁতার কেটে এই লোকটিকে নৌকা থেকে নামাতে পারবে কিনা তা নিয়ে কোনো উদ্বেগ নেই। বড় উদ্বেগ ছিল সবাইকে হেলিকপ্টারে ফিরিয়ে আনা। 2টি পিজে পানিতে রাখুন এবং আমরা তাদের উপরে উঠতে পারবো না। এখন আমাদের 3 জন বেঁচে আছে যাদের মোকাবিলা করতে হবে। ঠিক আছে, এটা কঠিন দেখাচ্ছে। তোমরা কি মনে করো? সবাইকে নিরাপদে হেলিকপ্টারে ফিরিয়ে আনার দায়িত্ব জিমের। তুমি কি আমাদের আরো কাছে আনতে পারো, ডেভ? এটা যতটা সম্ভব কাছে। আমি মাস্তুলের সাথে খুব বেশি শক্ত হতে চাই না। তারা উদ্ধারের জন্য যাবে কিনা তার সিদ্ধান্ত। বড় সমস্যাগুলির মধ্যে একটি হলো লিফট কেবল। এটি কাটারের মতো কাজ করবে এবং আক্ষরিক অর্থে হাত কেটে ফেলবে, বাহু কেটে ফেলবে, অথবা আরো খারাপও হতে পারে সেই ব্যক্তির গলায় জড়িয়ে দেবে, আক্ষরিক অর্থে তাকে শিরচ্ছেদ করবে। এটা তোমার সিদ্ধান্ত জিম। কেমন চলছে? আমরা কিভাবে সেখানে ফিরে যাচ্ছি জিম? এটা খুব ঝুঁকিপূর্ণ। আমি এটা করতে পারছি না। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। এটা সত্যিই ছিল। আমরা এই লোকটিকে ওঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। পারবো। ঠিক আছে, চলো ফিরে যাই। রেডিও এয়ারফোর্স 110 থেকে এয়ারফোর্স 988। এটাই ছিল আমার প্রথম মিশন, যেখানে আমাদের আসলে ঘুরে দাঁড়াতে হয়েছে এবং না বলতে হয়েছে। এটা ছিল খুবই হতাশাজনক অভিজ্ঞতা। উদ্ধার কাজ চালানোর জন্য পরিস্থিতি তৈরি হয়েছিল শেষ, কিন্তু এটাই ছিল সঠিক সিদ্ধান্ত। সবকিছু হলিউডের মতো হয় না, জানো। নায়ক সবসময় জীবিত অবস্থায় বেরিয়ে আসে না এবং সবকিছু ঠিকঠাকভাবে চলে না। আমার মনে হয়েছিল জিমের কথা বলার জন্য অনেক সাহসের প্রয়োজন ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা সেই বেঁচে থাকা ব্যক্তিকে দেখার জন্য যা করার জন্য প্রস্তুত ছিল। ক্রুয়ের সবচেয়ে জুনিয়র ব্যক্তিটি কথা বলে উঠল এবং বলল, আমার মনে হয় না আমরা এই অভিযানটি করতে পারব। এয়ারফোর্স রেস্কিউ 110 ফিরে গেছে, ইয়টম্যানকে জাহাজ উদ্ধারের জন্য অপেক্ষায় রেখে, কিন্তু বাড়ি এখনো 450 কিলোমিটার দূরে। আর সুপারস্টর্ম তৈরি হচ্ছে, আগুনে পেট্রোল ছুঁড়ে ফেলার মতো। সংঘর্ষের ঝড়ের সম্মুখভাগগুলি একটি পুরনো হারিকেনকে পুনরুশক্তি দিয়ে মহাকাব্যিক ঘূর্ণিঝড়ে পরিণত করছে। জ্বালানি ভরার জন্য এগুলি কঠিন পরিস্থিতি, কিন্তু ডেভকে যদি ক্রুকে বাড়িতে ফিরিয়ে আনতে হয় তাহলে তাকে জ্বালানি ভরতে হবে।
আমরা আমাদের চতুর্থ এবং শেষ বিমান জ্বালানি ভরার কাজ শুরু করি এবং তখনই চোখের পলকে আবহাওয়া খারাপ থেকে ভয়াবহ হয়ে ওঠে। আমি বলতে চাইছি, আমরা জানতাম যে আমরা এক ভয়ঙ্কর যাত্রার জন্য অপেক্ষা করছি। আমরা জানতাম না যে আমরা মূলত ঝড়ের দ্বারা তৈরি একটি হারিকেনের ভিতরে উড়ছি। এটি আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ আবহাওয়া এবং এ ব্যাপারে আপনার কিছুই করার নেই। আপনি ঈশ্বরকে আবহাওয়া বন্ধ করে দিতে বলতে পারেন না। দেব এত তীব্র আবহাওয়ায় কখনো জ্বালানি ভরেনি এবং আমাকে খুবই আক্রমণাত্মকভাবে এই জিনিসটি উড়াতে হয়েছে। বাতাসের গতি 100 ফুট এবং 1500 ফুটে বেশি উঁচুতে যেতে পারে না। অনেক বিপদ আছে। Airspeed 110, altitude 1500 feet. There's plenty of dangers. You could bump into the 130, catastrophic failure, fall out of the sky. Okay, we need to get this over with fast. তুমি 130-এর সাথে ধাক্কা খেতে পারো। ভয়াবহ ব্যর্থতা, আকাশ থেকে পড়ে যাওয়া। ঠিক আছে, আমাদের দ্রুত এটি কাটিয়ে উঠতে হবে। তুমি রোটার ব্লেড দিয়ে হোজে ধাক্কা খেতে পারো। রোটার ব্লেড হারিয়ে ফেললে আকাশ থেকে পড়ে যাবে। Crashes are not normally survivable. তুমি জানো, হেলিকপ্টার দুর্ঘটনা, অনিয়ন্ত্রিত দুর্ঘটনা সাধারণত বেঁচে থাকার মতো নয়। এটা এমন ছিল যে আমাদের বাম এবং ডান ওপরে নিচে দোলাচ্ছিল, যা তুমি কল্পনা করতে পারো। আমরা প্রাণের জন্য আড্ডা দিচ্ছিলাম। বন্ধুরা বমি করছিল, বিমানটি ধাক্কা খাচ্ছিল। তুমি জানো, প্লাস বা মাইনাস 100 ফুট। আমি নিচে নামার চেষ্টা করছি এবং এটি উপরে উঠছে। ঈশ্বর, দয়া করে 20 মিনিট গ্যাস। জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। আমাদের এটি খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেলিকপ্টারটি নামানোর জন্য সমুদ্র ছাড়া আর কোনো জায়গা নেই। স্থল থেকে এখনো 150 কিলোমিটার দূরে। They're still 150 kilometers from land. Where the hell is it এটি going? কোথায় গেল? আমরা মেঘের মধ্যে জ্বালানি ভর্তি বিমানটিও দেখতে পাচ্ছি না। Through the clouds. Back off! ফিরে যাও, ফিরে যাও। আমার নিজের লোকদের কাছ থেকে লুকাতে পারিনি। Guys, they saw me. তারা আমাকে খুব কাছ থেকে এবং ব্যক্তিগতভাবে দেখেছিল এবং এই ড্রপটিতে এই জঘন্য প্রোপটি পেতে আমার কি আপত্তি ছিল তা দেখেছিল। হ্যাঁ, ককপিটের ভেতরে আমার মুখ থেকে খুব কম শব্দই বেরিয়ে এসেছিল। তেমন খারাপ কিছু নেই। মেঘের ছাদ 500 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে। বিমান বাহিনীর উদ্ধার কাজ। আমরা বিভিন্ন ভিন্ন দিকে নিচে নামার বিভিন্ন পরিস্থিতিতে পরিষ্কার আকাশ খুঁজে পেতে অনেক পরামর্শ দিচ্ছি, যাতে আমরা গ্যাস পেতে পারি এবং বাড়ি ফিরতে পারি। আমরা 500 ফুট উপরে এটি চেষ্টা করতে চাই। ডেভ ঝড়ের নিচে যাওয়ার জন্য হেলিকপ্টারটি নিচে নিয়ে যায়। Dave takes the chopper lower to get below the storm. But the turbulence only gets কিন্তু worse. অশান্তি আরও খারাপ হয়। চলো চলো, আমরা আধ ঘন্টারও বেশি সময় ধরে এটি করছি। আচ্ছা, এখন আমি বুঝতে পারলাম যে আমরা সেই সীমা অতিক্রম করছি। জিনিসগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, যে আমরা হয়তো জ্বালানি পাবো না। এবং যখন আমি বুঝতে পারলাম যে হেলিকপ্টারটি ফেলে দেওয়ার চিন্তা বাস্তবে পরিণত হয়েছে, এবং সেই পুরো মিশনের সবচেয়ে ভয়ঙ্কর সময়টি ছিল এই ধারণাটি যে আমাদের হেলিকপ্টারটি ছেড়ে দিতে হতে পারে। That was actually the most frightful period for me of that. উচ্চতা 490 ফুট। ডেভ জানে যে তার কাছে রিফুয়েলিং ড্র্যাগের সাথে সংযোগ স্থাপন করার এবং তার ক্রুদের Dave বাঁচানোর knows he may জন্য only have আরও one more একটি সুযোগ chance to থাকতে পারে। connect with the refueling drogue and save his crew. 5 মিনিট জ্বালানি বাকি। সেই সময় আমার নিম্ন স্তরের জ্বালানির আলো জ্বলতে শুরু করে। Low-level fuel lights begin flashing. এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। We don't get this fuel. আমরা এই জ্বালানি জগতে সাঁতার কাটতে পারি না। 5 মিনিট জ্বালানি বাকি। ডেভের সময় শেষ হয়ে গেছে। তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি সে। আর কোনো বিকল্প বাকি ছিল না। There was no option left. If I continue to use that fuel, thinking of my own যদি আমি ego নিজের that I can অহংকার do this, ভেবে that I সেই can জ্বালানি make this, ব্যবহার করতে থাকি যে আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি, তুমি জানো, তাতে সকলের মৃত্যু হতে পারত। সে হেলিকপ্টারটিকে বাঁচাতে পারবে না, তবে সে তার ক্রুদের বাঁচাতে পারবে। জ্বালানির শেষ ফোঁটা দিয়ে ডেভ হেলিকপ্টারটি নামিয়ে তাদের ছেড়ে দেয়। Dave takes the chopper down to let them bail out. আচ্ছা শোনো, আমরা এই হেলিকপ্টারটি ফেলে দিচ্ছি। জিম, লাইফ রাফটটি তৈরি করো। জন আর রিক লাফ দেওয়ার জন্য প্রস্তুত হও। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রচণ্ড চাপ ছিল। Decision had to be enormous. ক্রুদের কোনো আপত্তি ছিল না, কিন্তু সে বলছিল না, ঠিক আছে বন্ধুরা, চলো এটা করি। Okay, guys, let's do this. I was আমি scared. ভয় পেয়েছিলাম। আমি ভাবিনি যে আমরা বেঁচে থাকব। I didn't think we were going to survive. মেডে, মেডে, মেডে। এটা এয়ারফোর্স রেস্কিউ 110। আমাদের আর মাত্র কয়েক মিনিটের জ্বালানি বাকি আছে। এটা এমন কিছু ছিল যা আমার মনে হয় সবাই সত্যিই বিশ্বাস করেনি যে ঘটছে, যদিও এটি আসলেই ঘটছিল। I didn't think I could. তাই যখন সে বলল খাদ, আমি ভাবিনি যে আমি এটা করতে পারবো।
আমার মনে হয় এটা আমার মন থেকে ভয় পাওয়ার মতো ছিল। ক্রুরা বেঁচে থাকার সরঞ্জাম এবং লাইফ র্যাফট প্রস্তুত করছে। বোর্ডে 5 জন আত্মা। The crew prepares survival equipment and the life raft. ঠিক আছে, আমি উড়তে আসছি। আমি সবাইকে এখান থেকে বের করে আনতে চাই। এয়ারফোর্স 988 থেকে এয়ারফোর্স রেস্কিউ 110, তোমার মেডে কপি করো। ডেভ ঢেউয়ের চূড়ার ঠিক উপরে উড়ে বেড়াচ্ছে যাতে ক্রুরা বেরিয়ে আসতে পারে। To let the crew bail out. আমরা যখন লোকটিকে পালতোলা নৌকায় তোলার চেষ্টা করছিলাম তখনকার ঢেউ এখন তার চেয়ে অনেক বড়। Dave is now so ডেভ close, এখন এত কাছে he runs the তার risk ঝুঁকি of a আছে high যে একটি wave. উঁচু ঢেউ হেলিকপ্টারটিকে উড়িয়ে নিয়ে যাবে। মেডে মেডে মেডে। ঠিক আছে, আমি আর বেশিক্ষণ ধরে রাখতে পারছি না। উচ্চতা ডেভ, উচ্চতা। আমরা ধোঁয়ায় ছুটছি, এখন যাওয়ার সময়। 1 নম্বর ইঞ্জিন আলোর বাইরে। আমরা পানিতে নামার আগে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। আমার 1 নম্বর ইঞ্জিনটি আমার ওপর আগুন ধরিয়ে দেয়। আমি একটি ইঞ্জিনে ঝুলছি। আমি আসলে টারবাইনগুলি ভেঙে পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম। You could actually hear the turbines winding down. I knew আমি it was জানতাম যে gonna যে fall কোনো out of the মুহূর্তে sky এটি any আকাশ moment. থেকে পড়বে। সবাই বেরিয়ে যাও, সবাই বেরিয়ে যাও। They must time their ঢেউয়ের jump চূড়ায় to the পৌঁছানোর জন্য split তাদের second লাফের সময় to hit নির্ধারণ the করতে crest হবে। of a wave. যদি তুমি ভুল করে ঢেউয়ের খাদে আঘাত করো তাহলে তুমি 70 ফুট নিচে পড়ে যাওয়ার কথা ভাবছো। তাই 70 ফুট উপরে পানিতে আঘাত করা কংক্রিটের সাথে ধাক্কা খাওয়ার মতো হবে। But they কিন্তু must তাদের jump এখন now. লাফ দিতে হবে। হেলিকপ্টারটিতে মাত্র কয়েক সেকেন্ড জ্বালানি বাকি আছে। আমরা ধোঁয়ায় দৌড়াচ্ছি, এখন যাওয়ার সময়। Rick will be first রিক to go. প্রথমে যাবে। যদি সে If he ভুল করে লাফ mistimes দেয় his তাহলে jump, সে 20 মিটার he ঢেউয়ের could fall খাদে পড়ে 20 আত্মহত্যা meters করতে into the পারে। trough of a wave and kill himself. He looked like a সে spring লাফ দেওয়ার জন্য coiled প্রস্তুত ready to একটি jump. স্প্রিং কয়েলের মতো দেখাচ্ছিল। আমি মনে করি না সে কখনো সমুদ্র থেকে চোখ সরিয়েছে। সে কখনো আমার দিকে He never তাকায়নি। looked at me. Rick vanishes. রিক অদৃশ্য হয়ে যায় এবং জন লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়। I was looking আমি out জলের at দিকে the বিমানের aircraft জন্য out of অপেক্ষা water করছিলাম। আমি I ঠিক couldn't বলতে tell পারছিলাম না exactly কখন when to লাফ jump দিতে হবে, because I couldn't কারণ tell ঢেউয়ের the চূড়া আর difference ঢেউয়ের between খাদের the মধ্যে crest of the পার্থক্য wave and the বুঝতে trough of the পারছিলাম না। wave. I remember having this thought, oh my God, this is a long ঠিক way বলতে down. পারছিলাম না কখন লাফ দিতে হবে। আমার মনে আছে এই চিন্তাটা এসেছিল, হায় ঈশ্বর, এটা অনেক দূরে। আমার মনে হয় আমি আকাশের দিকে মুখ করে ডুবে গিয়েছিলাম। আমার শরীরের অবস্থান সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। আমি জানি এর পরিণতি হবে, কিন্তু জলে নামার জন্য এটি আদর্শ উপায় নয়। Consequences, that this is not the ideal way to enter the water. এখন মাত্র কয়েক ফোঁটা জ্বালানি অবশিষ্ট আছে। শুধু এটা করো, গ্রাহাম। Get ready to go. You're going to. Dave, just do it, Graham. Go, Graham, now. পরিস্থিতিটা খারাপ ছিল। বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। কেবল বেভ আর জিম জাহাজে রয়ে গেছে। Only Dave and Jim are left on board. আমি ভেলাটা ঠেলে বের করে দিলাম। ভেলাটা উড়ে গেল, কিন্তু হঠাৎ করেই কালো হয়ে গেল এবং ভেলাটা আক্ষরিক অর্থেই উড়ে গেল। The raft literally just kind of blew away. Stunned by the ferocity of the ঝড়ের storm, ভয়াবহতায় হতবাক হয়ে জিম নিজেকে লাফ দেওয়ার সাহস করতে পারল না। I just sat back on the floor to help. আমি আবার ফ্লোরিডা হেলিকপ্টারে বসলাম। দেব জানতো না যে আমি সেখানে ফিরে এসেছি। Unaware, Dave gets ready to ditch. Once I realized that my crew had exited the helicopter, I moved at a distance. অজান্তেই দেব that I খাদের felt জন্য safe, প্রস্তুত হয়ে গেল। that I would আমি not বুঝতে পারলাম যে get আমার ক্রু down any হেলিকপ্টার of my থেকে crew বেরিয়ে members. এসেছে। আমি এমন একটা দূরত্বে সরে গেলাম যেখানে আমার মনে হয়েছিল যে এটা নিরাপদ। আমি আমার কোনো ক্রু সদস্যের ওপর বিমানটি নামিয়ে দেব না। আর আমি কেবল 2 নম্বর ইঞ্জিনের আগুন নেভানোর অপেক্ষায় রইলাম। আমার মন কয়েক সেকেন্ডের মধ্যে ভাবছিল একের পর এক সেকেন্ড পর পর কি করতে হবে। Without a thought for নিজের his own নিরাপত্তার safety, কথা না ভেবেই Dave ডেভ তার flies ক্রুদের up থেকে a safe নিরাপদ distance দূরত্বে from his উড়ে crew. গেল। I felt আমার মনে হচ্ছিল ডেভকে হেলিকপ্টারটি ভেতরে নিতে হবে। আমি ভাবিনি যে সে খাদে পড়ে বেঁচে যাবে। ডেভের ভাগ্য খারাপ। দ্বিতীয় ইঞ্জিনটি আগুন ধরে গেল।
হেলিকপ্টারের বডিতে আঘাত লাগলো। এটি ছিল একটি বুম বুম তাৎক্ষণিক দ্বিগুণ আঘাত। তাৎক্ষণিকভাবে ব্লেডগুলি জলের সাথে যোগাযোগ করে। ঠিক তখনই এটি সত্যিই প্রচণ্ড হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ হেলিকপ্টারটি নিজেই তুলে নিয়ে জলে ভেঙে ফেলল। জল এসে আমাকে তাৎক্ষণিকভাবে কেবিন থেকে বের করে দিল। হেলিকপ্টারটি তৎক্ষণাৎ জলে ভরে গেল। আমি জলে ছিলাম। তাৎক্ষণিকভাবে জলে ভরে গেল। মানে একমাত্র চিন্তা ছিল অবিলম্বে বিমান থেকে বেরিয়ে আসা। কিন্তু ডেভের দরজা আটকে আছে। Dave's door is jammed. আর আমি মনে মনে ভাবছি এই দরজাটি খুলবে না। যখন আমি সমুদ্রের ওপর উঠেছিলাম তখন ঢেউগুলো বিশাল ছিল, 100 ফুট পর্যন্ত। বাতাস এত জোরে ছিল, মূলত তোমার মুখে কামড় দিচ্ছিল, তোমাকে কামড়ে ধরছিল। Dave takes hardly a gulp ঢেউগুলো আবার ডুবে যাওয়ার আগে ডেভ খুব একটা বাতাস ঢুকতে দেয় না। এখন আমি, তুমি জানো, বিশাল বিশাল ঢেউয়ের এই ওয়াশিং মেশিনে সত্যিই তীব্র ভয়ঙ্কর ঢেউয়ের সাথে লড়াই করছি। battling the terrifying waves. ডেভ জানে না তার বাকি ক্রুরা বেঁচে আছে কিনা। Dave has no idea if the rest of his crew have survived. কিন্তু কাছাকাছি সময়ে জিম ভূপৃষ্ঠে পৌঁছেছে এবং হিমায়িত জলে লড়াই করছে। আমি যথেষ্ট সময় ধরে পানির নিচে ছিলাম, যেখানে আমার প্রয়োজন ছিল। আমি কিছু জল নিয়েছিলাম এবং আমাকে এটি তৈরি করতে হয়েছিল। এবং আমি ভূপৃষ্ঠে পৌঁছেছিলাম যেন, ওহ, এইমাত্র কি হলো, এবং তারপর ঢেউগুলো তৎক্ষণাৎ শুরু হয়ে গেল, আঘাত করতে শুরু করলো। একবার তুমি জানো কাঁপুনি শুরু হয়েছিল, যা আমি জলের মধ্য দিয়ে যাওয়ার পরে বেশ দ্রুত হয়েছিল। এটি একটি হালকা কাঁপুনি থেকে তীব্র কাঁপুনিতে পরিণত হয়েছিল। এবং তুমি সত্যিই, এটাই তোমার ধ্রুবক, তোমার উত্তেজনাপূর্ণ জিনিস, তোমার শরীর শুধু, তুমি জানো, এটি বুঝতে পেরে এটি একটি হাতুড়ির প্রভাবের মতো। আর তুমি আসলে ঠান্ডা লাগা ছাড়া আর কিছুই ভাবতে পারো না। আমি চিৎকার করতে শুরু করলাম, আর তারপর আমি একটা আর ইও শব্দ শুনতে পেলাম, আর ইও শব্দ শুনতে পেলাম, আর ইওদের সিরি আর সিরি আর সিরি আর সিরি শব্দ শোনা গেল, আর ঘটনাক্রমে জিম মিওলি। যখন আমরা, সে আর আমি একসাথে ছিলাম, তখন একটা আনন্দের অনুভূতি হয়েছিল। আমাদের দুজনেরই এই ভয়াবহ অবস্থার ভাগাভাগি করার জন্য কেউ ছিল, আর আমি তার জোতা ধরেছিলাম, কারণ আমি তাকে হারাচ্ছিলাম না। কিন্তু যখন ডেভ লক্ষ্য করে যে কিছু একটা সমস্যা হয়েছে, তখন এই আনন্দ ক্ষণস্থায়ী হয়। আর আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি যে সে এর সাথে পরিচিত নয়, সে ইতিমধ্যেই ঠান্ডা হয়ে গিয়েছিল। লাইফ রাফটটি ছেড়ে দেওয়ার জন্য তার মরিয়া হয়ে জিম তার বেঁচে থাকার স্যুটটি পরতে ব্যর্থ হয়েছে। সমুদ্রে 12 সেলসিয়াস ঠান্ডা, তার আয়ু মাত্র কয়েক ঘন্টা। আমি খুব চিন্তিত ছিলাম যে স্যুটটি না পরলে সে অবশ্যই যতদিন আমি আছি ততদিন বাঁচবে না। এই নাও, এটা পরো। ডেভ তার ফনা তুলে দিচ্ছে, নিজের বেঁচে থাকার সম্ভাবনা ঝুঁকির মুখে ফেলে, কিন্তু তার ক্রুমেটকে মূল্যবান সময় কিনে নিচ্ছে। আমি তার মাথায় ফনা দিয়েছি, শুধু তাকে সাহায্য করার জন্য, তুমি জানো, তার শরীরের উষ্ণতা বজায় রাখার জন্য। ডেভ এবং জিম তাদের নিজেরাই আছে, যতদূর তারা জানে বাকি ক্রুরা মারা গেছে। শক্ত করে ধরো জিম, আমি তোমাকে ধরে ফেলেছি।
কিন্তু 400 মিটার দূরে জন স্পিলেন জীবন বাঁচানোর চেষ্টা করছে। আমার মনে নেই জলে আঘাত করার কথা। আমার মনে আছে কেবল এই সচেতনতার অবস্থায় বিকশিত হয়েছিলাম যেখানে আমি বুঝতে পেরেছিলাম যে আমি জলে আছি, আমি সমুদ্রে আছি, সবকিছু আমার কাছে ফিরে আসতে শুরু করেছে। ও, আমরা হেলিকপ্টার থেকে বেরিয়ে এসেছি। আমরা একটি উদ্ধার অভিযানে আছি। আমাদের জ্বালানি ফুরিয়ে গেছে। এরপর আমি বুঝতে পারছি যে আমি অনেক ব্যথা অনুভব করছি। জন 20 মিটার ভয়ঙ্কর ঢেউয়ের খাতে পড়ে গেছে। এত উচ্চতায় জলে আঘাত করা কংক্রিটের সাথে আঘাত করার মতো। তার শরীর ছিন্ন ভিন্ন, উভয় কবজি, 4টি পাঁজর এবং তার বাঁ পা ভেঙে গেছে। তার কিডনি ফেটে গেছে, তার অগ্নাশয় থেতলে গেছে। 2 চোখের রক্তনালী ফেটে গেছে, তার ফুসফুসের চারপাশে তরল পদার্থ জমেছে, যার ফলে শ্বাসকষ্ট হচ্ছে। আমি মরিয়া পরিস্থিতিতে আছি। সমুদ্র আমাকে আঘাত করছে, জল আমাকে ছুঁড়ে মারছে, আমার মুখ থেকে পানি বের করে আনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমি পানি গিলে ফেলছি, প্রতি কয়েক মিনিট অন্তর অন্তর বমি করছি। আমি ওপর থেকে গর্জন শুনতে পাচ্ছিলাম, আমি এমন একটি ঢেউ শুনতে পাচ্ছিলাম যা নিজেকে ধরে রাখতে পারছিল না। ডেভের ফোনার জন্যই জিম এত দূর এসেছে, কিন্তু তার শরীরের মূল তাপমাত্রা এখন বিপজ্জনকভাবে কম এবং হাইপোথার্মিয়া গ্রাস করছে। আমি নিশ্চিত ছিলাম না যে জিম রাতারাতি বেঁচে থাকবে। তুমি কেবল তাকে দেখেই বলতে পারো। তুমি জানো তার সাথে সবকিছু লাল বাষ্পে পরিণত হয়েছিল। সে তোমার সাথে 100% ছিল না। জিমের অঙ্গপ্রত্যঙ্গ বন্ধ হয়ে যাচ্ছে এবং ঠান্ডা যে কোনো মুহূর্তে তার হৃৎপিণ্ড বন্ধ করে দিতে পারে। হাইপোথার্মিয়া আমার সবকিছু কেড়ে নিয়েছে। ঠিক এটাই ছিল সেই রাতে আমার কেন্দ্রবিন্দু। আমি কেবল অসহ্যভাবে কাঁপছিলাম। জিম অন্তত ডেভকে সান্ত্বনা দেওয়ার জন্য আছে, কিন্তু 20 মিটার পড়ে যাওয়ার আঘাতে ভুগছে জন। কিন্তু যখন কোনো আশা নেই, ঠিক তখনই সে হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া লাইফ র্যাফটটি দেখতে পায়। যখন আমি ভেলাটা দেখলাম তখন ওটা আমার দিকেই আসছিল। আমি জানতাম যে আমাকে এতে উঠতে হবে। আমি জানতাম না এটা কোথা থেকে এসছে। আমি তখনও জানতাম না কিভাবে আমি সেখানে পৌঁছেছি, এবং এটা নিয়ে ভাবার আর সময় ছিল না। আমি শুধু জানতাম যে আমাকে এই ভেলায় উঠতে হবে। জন ভেলাটা ধরে, কিন্তু সে তাতে উঠতে পারছে না। এটি উল্টে আছে। আমি যখন এতে ঝুলছি তখন বুঝতে পারছি এটি উল্টে আছে। আমি এতে উঠতে পারছি না, কিন্তু ভেলার মেঝে আসলে ভূপৃষ্ঠের ওপরে এবং আমি এটি দ্বারা টেনে নিয়ে যাচ্ছি। আমি যখন এই কথা ভাবছি, বাতাস এবং ঢেউ ভালাটিকে উল্টে দেয়। এটি আমাকে নিজের সাথে নিয়ে যায় এবং আমাকে সরাসরি এতে উল্টে দেয়। আমি আনন্দিত ছিলাম। আমি আসলে সেই সময় আমার ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলাম না। I actually couldn't believe my luck at that point. আমার মেঝেতে একটা ফ্ল্যাট ছিল। এখন আমি এই ভেলাটাকে ধরে রাখার চেষ্টা করছিলাম। ঝড় থেকে তাকে রক্ষা করার জন্য ভেলাটি জনকে জীবিত রাখবে যতক্ষণ না উদ্ধারকারীরা আসে। আমার মনে আছে এটি আমার নিচের জলের সাথে দুলছে এবং আমি স্বস্তি বোধ করছিলাম। ঝড় থেকে জনকে রক্ষা করার জন্য ভেলাটি সাহায্য না আসা পর্যন্ত আশ্রয় দেবে। কিন্তু তার ভাগ্য টিকে থাকে না। আরেকটি বিশাল ঢেউ আবার ভেলাটিকে উল্টে দেয়। এটি আমাকে সম্পূর্ণ অবাক করে দেয় এবং আমি আবার জলে ফিরে যাই এবং এটি উড়ে গিয়ে আমার কাছ থেকে দূরে সরে যায়। সেই ছোট মুহূর্তগুলির জন্য আমার যে স্বস্তি ছিল সেটি শেষ হয়ে গেছে। এটি চলে গেছে। তার আঘাতে পঙ্গু হয়ে শত শত বর্গ কিলোমিটার সমুদ্রে হারিয়ে যাওয়ার পর জনের বেঁচে থাকার সম্ভাবনা শূন্য।
ভেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর কেবল বেঁচে থাকার জন্য বেঁচে থাকা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। আমি যে সোয়েটস্যুটটি পরেছিলাম সেটি আমাকে তা করতে সাহায্য করেছিল এবং এটি আমাকে তা করতে সাহায্য করেছিল। তবে আমি বলবো যে শেষ পর্যন্ত আমি ডুবে যাব। আমি ভয় পেয়েছিলাম। আমার মনে হয় না যে আমি দিনের আলো পর্যন্ত বেঁচে থাকব। আমার মনে হয় না যে আমি এত বেশিক্ষণ টিকে থাকতে পারব। আমি অনুভব করতে পারছি যে আমার অবস্থার অবনতি হচ্ছে। আমি আমার স্ত্রী এবং আমাদের অনাগত সন্তানের কথা ভাবতে শুরু করেছি। আমার স্ত্রী আমার সাথে না থাকা সত্ত্বেও সন্তান প্রসব করছে এবং শেষ পর্যন্ত আমার ছেলেকে লালন পালন করছে, যার সাথে আমি কখনো দেখা করতে পারবো না। আমি চরম দুঃখ ও দুর্দশা অনুভব করছি। আসলে একটা সময় এসেছিল যখন আমার মনে হচ্ছিল শুয়ে থাকা এবং এই জলে শ্বাস নেওয়া আরও সহজ হবে। শুয়ে থাকা এবং এখানে যা ঘটবে তা ঘটতে দেওয়া। কিন্তু যখন কোনো আশা নেই তখন জন দূরে আলো দেখতে পায়। যদিও আমি সেটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, কারণ আঘাতের ফলে আমার রেটিনার রক্তক্ষরণ শুরু করে। আমার চোখে নীল ধোঁয়াশা ছিল, কিন্তু মাঝে মাঝে আমি স্ট্রোবটি দেখতে পেতাম। তাই আমি ভাবছি যে এই স্ট্রোবের সাথে মানুষ সংযুক্ত থাকতে পারে এবং এটি একটি ভালো জিনিস। কিন্তু দ্বিধা ছিল যে আমি যদি এই দূরত্বটি কমাতে কিছু করতে পারি তাহলে কি আমি সত্যিই তা করতে চাই। এটি একটি বাস্তব দ্বিধা ছিল। আমি এই ব্যবধানটি পূরণ করতে চাই না, কারণ আমি সেখানে থাকতে এবং তাদের উপস্থিতিতে মারা যেতে চাই না। আমি একা থাকতে চাই এবং তারপরে বেঁচে থাকার প্রশিক্ষণ থেকে আমার এই স্মৃতি ছিল সংখ্যায় তাদের শক্তি। যতক্ষণ সম্ভব একসাথে থাকুন এবং আমি এটি উপেক্ষা করতে পারি না। জন তার স্কুবা লাইট দিয়ে তার অবস্থানের ইঙ্গিত দেয় এবং সাঁতার কাটতে শুরু করে, কিন্তু 1 কিলোমিটার তীব্র ঢেউ এবং ঘূর্ণিঝড়ের বাতাস তাকে স্ট্রোব লাইট থেকে আলাদা করে দেয়। এত গুরুতর আঘাতের সাথে সে জানে না সে সেখানে যেতে পারবে কিনা। আমরা একটি আলো দেখতে পেলাম এবং এই আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। জানো এটা কি? এটি পৃষ্ঠের ওপর এবং এটি কোনো লাইফ রাফট নয়। এবং আমি কেবল সাঁতার কাটতে থাকলাম। 1 ঘন্টা পরে আমি লক্ষ্য করলাম আমি ফাঁকটি বন্ধ করছি। আমি স্ট্রোব লাইটের কাছে যাচ্ছিলাম, কিন্তু আমরা যত কাছে আসছিলাম এবং আমাদের কাছে পৌঁছাতে অনেক সময় লেগেছিল, আমি বুঝতে পেরেছিলাম যে এটি জনের দোষ এবং আমার মনে হয় আমি আসলে সেখানে পৌঁছাতে আরও 1 ঘন্টা সময় লেগেছে। না জন, তুমি ঠিক আছো? জিম এবং আমি দুজনেই আনন্দিত ছিলাম যে আমরা জনকে আমাদের সাথে পেয়েছি। এটা একটা দারুণ অনুভূতি ছিল, কিন্তু আমরা তার মুখে ব্যথা দেখতে পাচ্ছিলাম যে সে কতটা গুরুতরভাবে আহত হয়েছে। জন, সে প্রচণ্ড ব্যথায় ভুগছিল, খুব খুব তীব্র ব্যথা। আমার মনোযোগ আমার থেকে জিমের বিশেষ দিকে সরে গেল। জিমিওলির গায়ে হুড দেখে আমি ভেবেছিলাম এটি একটি খুব সাহসী কাজ। এটা সহজ। আমি জানতাম যে এতে ডেভের বেঁচে থাকার ক্ষমতা কমে যাচ্ছে, কিন্তু আমি এটাও বুঝতে পেরেছিলাম যে জিমের বেঁচে থাকার ক্ষমতা বৃদ্ধি করা কতটা অসাধারণ সাহায্য করেছে। জিম তার নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারে না। উষ্ণতা তৈরি করার জন্য পেশিগুলি তীব্রভাবে খিঁচুনি করে, কিন্তু সে দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। যখন আমি এই ঢেউ এবং ঠান্ডায় ক্লান্ত হয়ে পড়ছিলাম, হাইপোথার্মিয়া আমার একমাত্র আসল চিন্তা ছিল। এটা বোকামি। আমার কুকুরের যত্ন কে নিচ্ছে? আমি আশা করি কেউ আমার কুকুরটিকে নিয়ে যাবে, যাতে তারা হাঁটতে পারে বা তাকে খাওয়াতে পারে। একসময় উদ্ধারকারীরা, এখন এয়ারফোর্স রেস্কিউ 110-এর অভিজাত ক্রু, নিজেদের উদ্ধারের খুব প্রয়োজন ছিল। একটি বিশেষ ঢেউ আমাদের ডুবিয়ে দিয়েছিল এবং আমাদের আলাদা করে দিয়েছিল। এবং যখন এটি ঘটেছিল তখন আমি জলের চোখে আতঙ্কের ছাপ দেখতে পেয়েছি। সে খুব খুব চিন্তিত ছিল যে যদি সে আমাদের সাথে আবার যোগাযোগ না করে তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা ভালো হবে না।
এবং তোমার ভাইয়ের মুখে আতঙ্কের ছাপ দেখে এটা আমার জন্য একটি জাগরণের সংকেত ছিল যে সে কতটা খারাপ। That was a wake-up call to me of just how bad he was. But Dave manages to pull his men back কিন্তু together. ডেভ তার লোকদের একত্রিত করতে সক্ষম হয়। তাদের বাঁচিয়ে রাখার জন্য সে বীরত্বের সাথে লড়াই করছে। Having two আমার সাথে দুজন ব্যক্তি ছিল যাদের দুজনেরই অবস্থা আমার চেয়েও খারাপ ছিল। জিমের শরীরের তাপমাত্রা এবং জনের আঘাত, John's injuries, তুমি জানো তাদের আমার প্রয়োজন they ছিল। needed me. That was a very সেটা ছিল খুবই ভয়ঙ্কর মুহূর্ত, কারণ আমরা প্রায় একসাথে ফিরে আসতে পারিনি। Even if a rescue can be mounted, উদ্ধারের ব্যবস্থা করা গেলেও ঝড় তাদের হেলিকপ্টারটি যেখান থেকে ফেলেছিল সেখান থেকে 30 কিলোমিটারেরও বেশি দূরে নিয়ে গেছে। তারা এখন আটলান্টিকে হারিয়ে যাওয়া একটি বিন্দু মাত্র। যদি জিমকে শীঘ্রই উদ্ধার না করা হয় তাহলে সে মারা যাবে, এবং প্রতি ঘন্টায় ঝড় তীব্রতর হচ্ছে। I was facing the fact যখন আমি বাস্তবতার মুখোমুখি হচ্ছিলাম এবং তারা এই মুহূর্তে নিষ্ঠুর ছিল, আমার মনে হচ্ছিল আমাদের পক্ষেই ছিল। আমার মনে হচ্ছিল আমরা বাঁচব না। with no rescue in উদ্ধারের কোনো সম্ভাবনা না থাকায় তারা আটলান্টিকের ঠান্ডা জলে হারিয়ে যাওয়া একটি দীর্ঘস্থায়ী মৃত্যুর মুখোমুখি। ডেভ জিমকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছে, কিন্তু সে হাইপোথার্মিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সে জ্ঞান হারাচ্ছে, তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলি বন্ধ হয়ে যাচ্ছে। The hypothermia kind of made me like in and out of awareness of what was going on. হাইপোথার্মিয়া আমাকে কি ঘটছে তা বুঝতে না পেরে একরকম আতঙ্কিত করে তুলেছিল। আমি চিন্তিত ছিলাম যে জিম কোমায় চলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সে এভাবেই যাবে। সে অলস ছিল, সে ধীর ছিল। জিম ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। Jim was slowly fading away. কিন্তু যখন কোনো আশা নেই, হঠাৎ আমরা মেঘের বিরুদ্ধে প্রতিফলিত আলো দেখতে পেলাম। Reflecting against the clouds. their mayday calls have তাদের মেডে কলগুলি ধরা পড়েছে। একটি কোস্ট গার্ড হেলিকপ্টার তাদের কাছে পৌঁছানোর জন্য 150 কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসের সাথে লড়াই করছে। Cabin door went open. তাদের কেবিনের দরজা ডান দিকে খুলে গেছে এবং তাদের উত্তোলনকারী আসলে উত্তোলন তারের একটানে রক্ষাকারী ঝুড়ি পাঠাচ্ছে। Will be done soon. It was this তারা বলেছিল এটা দারুণ, আমরা শীঘ্রই শেষ করব। এই অবিশ্বাস্য অনুভূতি ছিল But as I watched him, যে আমরা আসলে এখানে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পেরেছি। কিন্তু যখন আমি তাকে দেখছিলাম তখন আমি তার উচ্চতা ওঠানামা করতে দেখতে পাচ্ছিলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন তাকে সরাসরি সমুদ্রে ঠেলে দেওয়া হবে। এক পর্যায়ে আমি জানি ডেভ ভার্ভোল আমাকে চিৎকার করে বলেছিল যে সে ভাবেনি সে এই চেষ্টা করবে। এর অর্থ হলো যে যদি সে হেলিকপ্টারটি চালাতো তাহলে সে ভাবেনি সে এটি চেষ্টা করবে। সে ঠিক সেখানেই ছিল। সে আমাদের দেখতে পেত, কিন্তু সে আমাদের ধরতে পারত না। অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর ভিত্তি করে কোস্টগার্ড হেলিকপ্টারটি তাদের উদ্ধার করার জন্য 1 ঘন্টা ধরে লড়াই করেছিল। আমাদের পুনরুদ্ধারের জন্য এটি একটি সাহসী কিন্তু ব্যর্থ প্রচেষ্টা ছিল। তবে সেই লোকদের প্রশংসা, তারা অনেকক্ষণ ধরে তাদের সবকিছু দিয়েছিল, কিন্তু তারপর তাদের জ্বালানি ভরার জন্য ঘাঁটিতে ফিরে যেতে হতো। যদি এই লোকেরা আমাদের তুলতে না পারে তাহলে সত্যি আর কেউ অবশিষ্ট নেই। but kudos to those guys. They gave it all they had for a long time. এয়ারফোর্স রেস্কিউ 110-এর শেষ বেঁচে থাকা লোকজন একসাথে থাকার জন্য লড়াই করছিল। এখন তারা একসাথেই মারা যাবে। তুমি প্রকৃতি মাতার সাথে লড়াই করতে পারো না। তুমি জানো তোমার জন্য তার নিজস্ব পরিকল্পনা আছে। আমি ভাবছি কোন সময় আমি এত ক্লান্ত হয়ে পড়ব যে আমি আর প্রতিরোধ করতে পারবো না, আমি বাতাস পেতে সংগ্রাম করতে পারবো না। এবং এটা ভীতি করছিল, কারণ আমি জানতাম যে সেই সময় আসবে। এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক ছিল, কারণ আমি প্রস্তুত ছিলাম না। আমার আরো সময় প্রয়োজন ছিল, তাদের আমার প্রয়োজন ছিল, এবং আমি যা করতে হবে তা করতে যাচ্ছিলাম। তুমি জানো এটি অতিক্রম করতে, তাদের এটি অতিক্রম করতে দাও, আমাদের এটি অতিক্রম করতে দাও। আজও আমি ভাবছি ডেভের এত দৃঢ় আশা কিভাবে ছিল। আমার মনে হয় না সে সন্দেহ করেছিল যে সে তার বাকি জীবন দেখতে পাবে। সে পরের দিন এবং তার পরের দিন দেখতে পাবে। তারপর আমরা আবার আলো দেখতে পেলাম, এবং আমি ছেলেদের বললাম এটি একটি জাহাজ। তুমি জানো আমরা আসলে এটি দেখতে পাচ্ছিলাম, এবং আমরা এটির রঙও দেখতে পাচ্ছিলাম। এটি সাদা ছিল, এটি ছিল একটি সুন্দর সাদা জাহাজ, বিশাল বড় সাদা জাহাজ। এবং তারপর তারা আলোকসজ্জা যন্ত্র দিয়ে গুলি চালাতে শুরু করলো। এটা কোস্ট গার্ডের জাহাজ তামারুয়া। তাদের রক্ষা করতে গিয়ে ডুবে যাওয়ার ঝুঁকি নিয়েছিল এর ক্রু। অসম্ভব,
আশা ফিরে এলো। এটাই মুক্তির পথ, এটাই আমাদের বাড়ি ফেরার পিকে। লভলে, ওরা মারুয়া কোস্ট গার্ডের পুরোটা চিড়ে ফেলেছে। ঈশ্বরের কৃপায় আমরা 30 অক্টোবর 2091 রাতে একসাথে আবদ্ধ ছিলাম, এবং ওই ঘটনার ওপর ভিত্তি করে আমরা চিরকাল একসাথে আবদ্ধ থাকব। জিমির ওই অর্ধেথেয়ে থেকে সেরে উঠতে মাত্র 1 বছর সময় লেগেছে। জনের দেহের বেশ কয়েকটি অস্ত্রোপচার করা হয়েছে। ডেভ রেভোলাস এই ঘটনায় অক্ষত বেঁচে গেছেন। তারা কো-পাইলট গ্রাহাম বোচাউটকে খুঁজে বের করতে জাহাজে ওঠেন। ইতিমধ্যেই অলৌকিকভাবে তাকে উদ্ধার করা হয়েছে। যদিও আপনি বেঁচে আছেন বলে খুশি, আমরা এখনো একজন ক্রু মেম্বারকে মিস করছি। এবং তখনই সত্যি মনে হয় যে এখনো কেউ আছে, এবং সেটা ছিল রিনেক। জনি কোস্ট গার্ড তাকে কেটে ফেলে, রাতভর ধ্বংসাবশেষ খুঁজতে থাকে এবং পরের দিনও তা চালিয়ে যায়। আর অলবে তারা তাকে খুঁজে পায়নি, আর এটা বিশেষভাবে কঠিন ছিল। 10 দিন ধরে সম্মিলিত বাহিনীর অভিযান রিকের জন্য প্রায় 100 বর্গ কিলোমিটার সমুদ্রে সোনুর সন্ধান করে। তার মৃতদেহ আর কখনো পাওয়া যায়নি। এটা খুবই দুঃখজনক যে তিনি আসলে এমন অভিজ্ঞতা লাভ করেছেন যে আমরা সকলেই জানতাম যে এটি একটি সম্ভাবনা। এই কাজটি করতে করতে তিনি মারা গেছেন। তিনি ঝুঁকি নিতে ইচ্ছুক ছিলেন, তাই আমি তার জন্য খুশি সেই অর্থে যে তিনি সেই জীবন যাপন করতে পেরেছেন। কিন্তু আমি খুবই দুঃখিত যে তিনিও এমন একজন ছিলেন যিনি তার কেরিয়ার টিকিয়ে রাখতে পারেননি। তিনি 4 মেয়ে রেখে গেছেন, সবচেয়ে ছোট মেয়ের বয়স মাত্র 2 সপ্তাহ। অন্যজনের জীবন বাঁচানোর জন্য তিনি মারা গেছেন। এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু রিক এমনই ছিলেন। রিক একজন যোদ্ধা ছিলেন। রিক মানুষকে রক্ষা করতে নিবেদিত ছিলেন। তিনি তাই করেছেন। জানা গেল 7 দিন ধরে চলা সেই নিখুঁত ঝড় পূর্ব উপকূলে $200 মিলিয়ন ক্ষতি করে এবং 12 জনকে হত্যা করে। 4 জন ক্রু মেম্বারই আবার সক্রিয় দায়িত্বে ফিরে আসেন। যে নাবিককে রক্ষা করার জন্য তাদের পাঠানো হয়েছিল তাকে পরের দিন কোস্ট গার্ড তুলে নেয়। একটি প্যারাসাইট ধর্মমত আছে যার শেষ মতবাক্য, আমরা এই কাজগুলি করি যাতে অন্যরা বেঁচে থাকে।